নমস্কার, শুভ সন্ধে। আজকের সন্ধ্যাটা আমি একটা শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে বসেছি, যেটা থেকে আমার ক্যামেরার ওপারে যে বন্ধুবান্ধবরা এবং শ্রোতামণ্ডলীরা রয়েছেন তারা অনেকটাই উপকৃত হবেন। বিশেষ করে ভেরি রিসেন্টলি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। এরপর আমাদের সন্তান সন্ততিরা কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হলে ঠিকভাবে নিজের জীবনটাকে দাঁড় করাতে পারবে, এটা একটা বিশাল কোশ্চেন আমাদের কাছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এমন একটি কলেজ বা ইনস্টিটিউশন রয়েছে যেখান থেকে আজকে 4 জন প্রতিনিধি আমার স্টুডিওতে এসছেন ওনাদের কলেজ সম্বন্ধে বলার জন্য, প্রসপেক্টাস, পুরো কোর্সগুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। আমাদের এটাই প্রচেষ্টা যে আমাদের স্টুডিওতে যারা আসেন তাদের দিয়ে আমরা যাতে আপনাদের কিছুটা হলেও সমস্যার সমাধান করতে পারি। আজকে আমার সঙ্গে আমি যাদের নিয়ে বসেছি তারা হচ্ছে টিপসের প্রতিনিধি। টিপস কি? TIPS, সেটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স। হয়তো এই সংস্থাটির নাম বা এই কলেজটির নাম আপনারা বহুবার শুনেছেন। টিভি চ্যানেলে আমাদের তরফ থেকে বহুবার অ্যাড দেখানো হচ্ছে, যেখানে বলা হয় সন্তান হয়তো বাবার কাছে আবদার করছে যে বাবা আমি বাইরে পড়তে যাব। বাবা বলছে তোমার বাইরে যাওয়ার কোনো দরকারই নেই, বিকজ অফ ত্রিপুরাতে এখন এত ভালো একটা কলেজ খুলে গেছে যেখানে নাকি 8টা কোর্স পড়ানো হয়, তারপরে প্লেসমেন্ট ভীষণ সুন্দরভাবে হয়ে যায়। তার মানে ভবিষ্যৎটা আমার অনেকটাই মসৃণ। গার্ডিয়ানদের আমাদের অত চিন্তা করতে হচ্ছে না, কিন্তু তবু সেগুলো সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানার জন্য আজকে আমি আমার স্টুডিওতে 4 জনকে পেয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি পরপর সবার সঙ্গে। এনারা সবাই টিপসের ডক্টর এবং প্রতিনিধি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একসাথে। নমস্কার। আমার ডান দিকে প্রথমে রয়েছেন ডক্টর সৌম্য দত্ত, প্রথমেই ভুল করলাম, রয়েছেন ডক্টর স্বরূপ দত্ত। নমস্কার আপনাকে। সেকেন্ডলি রয়েছেন ডক্টর সৌম্য ভট্টাচার্য, শুভেচ্ছা এবং নমস্কার। থার্ডলি রয়েছেন ম্যাম সুদেশনা রয়, নমস্কার। ফোর্থ আমার ডান দিকেই সবাই রয়েছেন মিস্টার সুমন কল্যাণনাথ, শুভেচ্ছা এবং ধন্যবাদ। সান্ধ্য শুভেচ্ছা। কিন্তু আজকে আপনাদের এখানে পেয়ে আমি যতটা খুশি হয়েছি তার থেকেও বেশি আমি তাদের খুশি করতে চাই যারা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্লিয়ার করেছে। ভেরি রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে, আপনাদের কলেজে ভর্তির একটা হিড়িক নিশ্চয়ই পড়ে গেছে। আমার ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ প্যারামেডিক্যাল সায়েন্স? একদম শুদ্ধ ভাষায় যেটা আমিও তো গার্ডিয়ান, যেটা জানতে চাই যে হোয়াট ইজ প্যারামেডিক্যাল সায়েন্স। মেডিকেল সায়েন্স তো শুনেছি, বাট হোয়াট ইজ প্যারামেডিক্যাল সায়েন্স? প্রথমেই আমি আপনাকে সঞ্চালককে ধন্যবাদ দেবো যে এই সুন্দরভাবে একটা প্রোগ্রাম শুরু করার জন্য, আর আমি চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো যে এরকম একটা ইম্পর্টেন্ট সময় এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। কেন কি ডেফিনেটলি আমি আপনার সঙ্গে একবারই একমত যে এখন একটা খুবই হাই টাইম। কেন কি আমি এর পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আমার জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, স্টেট জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, হতে পারে এনইটি রেজাল্টটাও চলে আসবে। তো নেক্সট ওয়ার্ড আর আমার আজকে আমি যে পদক্ষেপটা নেব এরপরে আমার ডিপেন্ড করবে আমার ভবিষ্যতে আমি কতটা প্রতিষ্ঠিত হতে পারবো। তো এটা সত্যি একটা খুব হাই টাইম লাইফের ক্ষেত্রে, এটা ডেফিনেটলি সমস্ত গার্জিয়ানের ক্ষেত্রেও, সমস্ত ছাত্রের ক্ষেত্রেও খুবই একটা হাই টাইম। তো ডেফিনেটলি যে নিজের ডিজায়ার্ড র্যাঙ্ক পেয়েছে বা যে অলরেডি ঠিক করে ফেলেছে আমি কোথায় পড়বো, তাদের জন্য তো ঠিক আছে যে ঠিক আছে আমি র্যাঙ্ক পেয়ে গেছি, আমি এখানে যাবো, এটা পড়বো। কিন্তু যারা কিন্তু ঠিক করতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারামেডিক্যাল সায়েন্স বা প্যারামেডিক্স যেটা বলছে, এখানে কিন্তু একটা ভাবনা চিন্তার সুযোগ রয়েছে, বা যেহেতু সুযোগ হচ্ছে বা সুযোগ ভবিষ্যতে আরও হবে। প্যারামেডিক্যাল সায়েন্স, আপনি খুব সিম্পল একটা কোশ্চেন করলেন, ব্যাপারটা কি? দেখুন, এই কনসেপ্টটা কিন্তু অনেক দিন ধরেই রয়েছে, বিদেশে ইউরোপিয়ান কান্ট্রিজে অনেক দিন ধরেই এই কনসেপ্টটা রয়েছে, আমাদের দেশেও এসছে, ইনফ্যাক্ট আমাদের রাজ্যতেও কিন্তু এটা অলরেডি চলে এসছে। কিন্তু দেখুন প্রশ্নটা কোথায়? প্যারামেডিক্স বা প্যারামেডিক্যাল সায়েন্স কিন্তু একটা ভাস্ট সাবজেক্ট, মোর দ্যান 100 কোর্সেস কিন্তু এর মধ্যে রয়েছে। কিন্তু বেসিক্যালি আমরা যেটা অফার করে থাকি সেটা হচ্ছে 8 ডিগ্রি অ্যান্ড 1 ডিপ্লোমা কোর্সেস ইন দ্য ফিল্ড অফ প্যারামেডিক্স। আমরা 7টা কোর্স, ডিগ্রি কোর্স অফার করে থাকি। ইন দ্য ডিপার্টমেন্ট অফ নার্সিং আমরা 1টা ডিগ্রি 1টা ডিপ্লোমা কোর্স অফার করে থাকি। সো দোজ হু আর স্টাডিং দিস প্যারামেডিক্যাল সায়েন্সেস, দে আর নোন অ্যাজ প্যারামেডিক্স। তো প্যারামেডিক্স আমি কাকে বলছি?
বা বেসিক কোশ্চেন আসলে প্যারামেডিক্সের কাজটা কি হবে বা কাদের আমি বলবো। বেসিক্যালি খুব সিম্পল ভাষা, খুব লেম্যান টার্মে যদি বলতে হয়, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, ডাক্তারবাবু আমাকে আমার লক্ষণ বা আমার কমপ্লেন শুনে আমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছে, তার সাথেও ডাক্তারবাবু কিন্তু আমাকে কিছু টেস্ট করতে বলছে, আচ্ছা আপনি এটা করে নিয়ে আসবেন, আপনি এটা এক্সরে করবেন, বা আপনার সিটি করবেন, আপনি একটা এমআরআই করবেন, একটা ব্লাড টেস্ট করবেন। তো কারা এই কাজটা করছে, এই কিন্তু কেন, তার ইম্পর্টেন্সটা কোথায়, মানে মেন জায়গাটা কোথায়, এই টেস্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আমার ট্রিটমেন্টের পরিকল্পনাটা কতটা হবে, আমার ট্রিটমেন্টটা সঠিক হবে না সঠিক হবে না, মানে লাইন অফ ট্রিটমেন্ট আমরা তার মেন কারণটা পুরোটাই এই প্যারামেডিক্সের উপরে ডিপেন্ড করছে। তার মেন কারণটা কি, দেখুন আজকাল বিভিন্ন রকম ডাটা আসছে। আজকাল আপনি খুব রিসেন্টলি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া যে ডাটাটা দিয়েছে, যেখানটা একটা বিশাল বড় ডার্থ রয়েছে, একটা বিশাল বড় হেলথ গ্যাপ রয়েছে, আমাদের ইন্ডিয়া এখন নিচের দিকে র্যাঙ্ক করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোর দ্যান 1 লাখ ডক্টর লাগবে, যেখানে এই স্টাডিগুলো আসছে মোর দ্যান 1.8 লাখ প্যারামেডিক্যাল লাগবে, 1:4 রেশিও, একটা ডাক্তার সেখানে 4টে আমার প্যারামেডিক্যাল স্টাফ লাগবে, আমার নার্সিং স্টাফ লাগবে। আর তার জন্য কিন্তু আমরা এই ডার্থটা কিন্তু এখনো ফুলফিল করতে পারছি না বলে কিন্তু আমরা এখন অনেকটা পিছিয়ে রয়েছি। আর খালি লাগবে বললে হবে না, কাদের লাগবে, কোয়ালিটি টেকনিশিয়ান লাগবে। আমি যে কোনো লোককে দিয়ে আমি করাতে পারবো না, কেন কি আমি আগেই বললাম যে চিন্তা ভাবনার জায়গাটা কোথায়। আজকে আমরা যখনই বিভিন্ন পেপার খুলছি, পত্রিকা খুলছি, আমরা দেখতে পাচ্ছি এই ট্রিটমেন্ট ভুল হয়েছে, এই ট্রিটমেন্ট ঠিক হয়নি, আমার ট্রিটমেন্টের জন্য আমার এখানটায় সমস্যা হয়ে গেছে। আজকাল কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডার বিভিন্ন রকম ফাইন চলে আসছে। তো এই জায়গাটা কিন্তু এই প্যারামেডিক্স ক্লিয়ার করার জন্য এই প্যারামেডিক্স যারা এই ট্রিটমেন্টটা আপ টু দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড যারা দিয়ে থাকে। আমি আজকাল ট্রিটমেন্টটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেখানে ডাক্তার লিড করছে, তার সঙ্গে কিন্তু সহায়ক কর্মী হিসেবে প্যারামেডিক্যাল স্টাফ যারা তাদের অ্যাসিস্ট করছে বিভিন্ন ইনভেস্টিগেশন, বিভিন্ন টেস্টগুলো করতে, যাতে ইট ইজ আপ টু দ্য মার্ক হয়, আপ টু দ্য কোয়ালিটি হয়, যাতে আমার ট্রিটমেন্টটা সঠিক হয়। তো এদের আমরা প্যারামেডিক্স বলে থাকি। এটা মোর দেন অনেকগুলো হয়, আমরা বেসিক্যালি 8টা ক্ষেত্রে আমরা এটা কোর্সগুলো অফার করে থাকি। মানে প্যারামেডিক্যাল সায়েন্স বলতে আমি যেটা বুঝলাম, আমাকে ডক্টর স্বরূপ দত্ত যেটা বোঝালেন, সেটা হচ্ছে যে একজন ডাক্তারের কাছে যাওয়ার পর উনি ট্রিটমেন্ট শুরু করছেন, কিন্তু সেই ট্রিটমেন্টটা উনি কী করে শুরু করবেন, লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, সে যে টেস্টগুলো করতে হবে, যা করতে হবে, সেগুলো করবে এই প্যারামেডিক্সের স্টুডেন্টরা বা যারা পাস আউট হয়ে বেরোচ্ছে তাদের। তার মানে কি চিকিৎসা শাস্ত্র ব্যবস্থার একদম প্যারালালি এই জিনিসটা থাকতেই হবে। এটাই হচ্ছে প্যারামেডিক্যাল। আমার মনে হয় গার্ডিয়ানের কাছে এবং স্টুডেন্টদের কাছে এই ব্যাপারটা অন্তত ক্লিয়ার যে হোয়াট ইজ প্যারামেডিক্যাল সায়েন্স, তাই কি না? কারণ এখন শিক্ষার বিস্তারটা অনেক বেড়ে গেছে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা পড়লে তার পরের স্টেপটা কি হবে, কেন পড়ছি। সেকেন্ড কোশ্চেন যেটা আমি বলছি, এত তো কোর্স আছে যে এগুলো তো, এটা কিন্তু জেনারেল লাইনের কোর্স নয়। কিছু কোর্স আছে জেনারেল লাইনের কোর্স, যেমন বিএসসি পাস করে আমরা এই করছি, অনার্স নিচ্ছি, তারপর বিএড করছি, আমাদের থিঙ্কিং অফ লাইনটা একটু অন্যরকম হয়ে যায়। তাহলে এই প্যারামেডিক্যাল পড়ার ক্ষেত্রে আমি আপনার ডক্টর দত্তকেই আবার জিজ্ঞেস করবো যে কেন প্যারামেডিক্যালি পড়বো। দেখুন, আমি যেটা বলছিলাম যে আমি বললাম যে রিসেন্টলি যে সার্ভেগুলো আছে, আমি কেন প্যারামেডিক্যাল পড়বো, ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ, কেন পড়বো এটা, তার মেন কথা হচ্ছে এখানটায় কিন্তু একটা বিশাল বড় সুযোগ হচ্ছে, ভবিষ্যতে আরও সুযোগ হবে, সুযোগ আছে। আমি আজকে কি নিয়ে পড়বো তার উপরে কিন্তু আমার ভবিষ্যৎ ডিপেন্ড করবে, যেটা আপনি প্রথমে বললেন। তো এখানটা কিন্তু একটা খুব চাহিদার সুযোগ রয়েছে, যেটা বললাম যে রাউন্ড দ্য গ্লোব, পুরো বিশ্বে, পুরো ভারতবর্ষে একটা বিশাল বড় গ্যাপ রয়েছে, যেখানে মানুষ চাইছে, হসপিটালস চাইছে যে আমার কোয়ালিফাইড প্যারামেডিক্যাল স্টাফ আসে। এখন আপনি রিসেন্টলি দেখবেন যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হয়েছে, বা যে এনএবিএইচ, এখন সমস্ত হাসপাতালে কিন্তু এই ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড অফ হসপিটালসের আওতায় আসতে হবে। কেন? টু গিভ দ্য কোয়ালিটি অফ ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট। তো এটা দিতে গেলে আমার কিন্তু কোয়ালিফাইড টেকনিক্যাল কোয়ালিটি স্টুডেন্টস লাগবে, বা কোয়ালিটি প্যারামেডিক্স লাগবে যাকে বলা হচ্ছে। তো এই কোয়ালিটিটা দিতে গেলে কিন্তু আমাকে কোয়ালিটি জায়গা থেকে পড়াশোনা করে আসতে হবে, কোয়ালিটি, কেন কি তার নাহলে আমি কিন্তু এই কোয়ালিটি ট্রিটমেন্টটা দিতে পারবো না, আমি পেশেন্ট কিন্তু আপ টু ডেট ট্রিটমেন্টটা দিতে পারবো না, তাহলেই কিন্তু এই নেগলিজেন্স বা ম্যাল প্র্যাকটিসের যে কোশ্চেনগুলো তখন চলে আসছে। এই প্যারামেডিক্যাল সায়েন্স আসলে কি ভুল ভ্রান্তিটা যদি থেকে যায় ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা এগোবো কি করে? কেন পড়বো যেটা আপনি বলছিলেন, তো এইটা হচ্ছে কথা যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, এখানে আমি পড়াশোনা করে নিজেকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে পারবো। কোন ভাবে? আমার কিন্তু একটা অপরচুনিটি খোলা নয়, আমি কিন্তু পাস করে কি যে নিজে সেলফ এমপ্লয়মেন্ট করতে পারবো, মানে আমার ডিপেন্ড নেই যে আমাকে চাকরির জন্য বসে থাকতে হবে। দ্বিতীয়ত, আমি হায়ার স্টাডিজের জন্য যেতে পারবো, আমি রিসার্চের জন্য যেতে পারবো, আমি পোস্ট ডকের জন্য যেতে পারবো। থার্ড, আমার চাকরি বাকরির সুযোগ তো রয়েছে, আবার রাজ্যের মধ্যে রয়েছে, রাজ্যের বাইরে রয়েছে, পুরো বিশ্বে রয়েছে। এখানে এই সার্ভেগুলো যেটা বললাম যে এই পাবলিক হেলথ ফাউন্ডেশন বা এনএবিএইচ অ্যাক্রেডিটেশন যে বা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের যে ডাটাগুলো দিচ্ছে, এখানটা এটাই আমরা বুঝতে পারছি যে একটা বিশাল বড় চাহিদার সুযোগ রয়েছে, যেখানে কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ভবিষ্যতের ক্ষেত্রে, যেখানে আমি আমার
হিউম্যানিটিটাকে আমি সার্ভ করছি, আমি কিন্তু মানুষের জন্য কাজ করছি আর নিজেকেও একটা প্রতিষ্ঠিত করার একটা বিশাল বড় জায়গা তৈরি হচ্ছে, চাহিদা হচ্ছে, সুযোগ আছেও। আসলে পুরো ব্যাপারটা কিছুটা কিন্তু সেবামূলক কাজে করতে হবে, তাই কি না? থার্ড কোশ্চেন আমি যেটা বলবো যে আপনারা আজকে আমি যাদের নিয়ে বসেছি তারা টিপসের প্রতিনিধিত্ব করছে, তো আমি যদি বলি টিপসের রোলটা কি, প্যারামেডিক্যালের ক্ষেত্রে টিপসের রোলটা কি, আমি ডক্টর দত্তকেই জিজ্ঞেস করছি। নিশ্চয়ই দেখুন, অলরেডি আমরা 2009 আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম। 2009 এটা আমাদের হয়ে গেল 9th ইয়ার ডেফিনেটলি। তো আমরা অলরেডি কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে অলরেডি কিন্তু টিপস বললে এখন কিন্তু মানুষ খুব বিশদভাবে বিশাল কিছু, মানে এখন আমাদের বলার থাকছে না, মানুষ জানছে যে জিনিসটা কি হচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন যে আমাদের যে প্লেসমেন্টে যেগুলো আসছে ডাটাগুলো, এতে কিন্তু ক্লিয়ার যে টিপস কি। তাও আমি ছোট করে বলছি যে আমি বললাম যে 2006 সালে এটা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই, ভাবনা চিন্তা করেছিলেন যে এরকম একটা গ্যাপ, বিশাল বড় প্যারামেডিক্সের ডিমান্ড রাজ্যে রয়েছে, যাতে কোয়ালিটি ট্রিটমেন্ট পেশেন্টদের দেওয়া যাচ্ছে না। সেই চিন্তা ভাবনা 2006 সালে হাপানিয়াতে প্যারামেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট খোলার চিন্তা ভাবনা রাজ্য সরকার নিয়েছিলেন। 2009-তে আমরা আমাদের যাত্রাপথ শুরু করি উইথ জয়েন্ট ভেঞ্চার উইথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কলকাতার বিখ্যাত বেঙ্গল ইনস্টিটিউট। বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি পরে আসতাম, ডক্টর দত্ত বলে দিলেন যে এটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু আন্ডারটেকিং, জয়েন্ট ভেঞ্চার। এটা একটা বিশাল বড় জায়গা জানার, কারণ আমাদের মনে হতে পারে এটা কি প্রাইভেট কোনো ইনস্টিটিউশন, নট এট অল। ওরা আরো বলবেন ওনারা, এটা আপনি বললেন বলে আমি লিংকটা বলে দিলাম। এটা হচ্ছে আমাদের এই যৌথ উদ্যোগে পিপিপি মডেলে আমরা এটা শুরু হয়েছিল 2009 সালে বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স ট্রাস্টের যৌথ উদ্যোগে ত্রিপুরা গভর্নমেন্টের সাথে। তখন কিন্তু যখন আমরা যাত্রাপথ শুরু করেছিলাম আমাদের কিন্তু অনলি 259 স্টুডেন্টস ছিল, কিন্তু এখন আপনি যদি 9 বছর পর ইট ইজ নিয়ারলি রিচিং 1500। সো ইটস এ বিগ রেসপন্স উই হ্যাভ গট। কিন্তু এটা রেসপন্স পেতে গেলেও কিন্তু আমাদের অনেক যেতে হয়েছে, আমাদের সেই ধরনের রেজাল্টও দিতে হয়েছে। এখানে অনেকগুলো কোশ্চেন কাজ করবে না, ফ্যাকাল্টি কিরকম, সেটাই বলছিলাম, ফ্যাসিলিটিস কিরকম, ফিস কিরকম, মান্থলি এক্সপেন্ডিচার কিরকম, অনেক কিছু আমি আলোচনা করব। কোয়ালিটি ডিপেন্ড করছে। দেখুন আমরা যারা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের কথাই বলছি, আমরা যারা সাধারণ মানুষ যখন একটা জিনিস আমরা খরচা করবো, ছাত্রছাত্রীর পেছনে তো আমাদের একটা ইনভেস্টমেন্ট, তো তখন আমরা তো এটা মেনেই নেবো না, এটা তো আমরা খেয়াল রাখবো যে ইনভেস্ট আমি করলাম, বা যে ছাত্রীটি 3 বছর 4 বছর, আমি জানি না, আমি যখন কোর্সে ঢুকবো তখন জেনে নেবো যে ডিউরেশন অফ কোর্স কত দিনের হয়। একটা ছাত্রছাত্রীর পেছনে একটা মা বাবার বেশ একটা বড় রকমের খরচ থাকে, একটা ইনভেস্টমেন্ট থাকে, সেটা আমি কি পাচ্ছি, তারপরে ওই মেয়েটা বা ছেলেটা কি পাচ্ছে, সেটা বলছিলাম যে এটা হচ্ছে এক্সক্লুসিভলি, আমি গর্বের সাথে বলতে পারি, পুরো ভারতবর্ষে বলতে পারি, স্পেশালি ইস্টার্ন পার্টে, এটা হচ্ছে এক্সক্লুসিভলি একটা প্যারামেডিক্যাল কলেজ যেখানে ইট ইজ মোর দ্যান 1 লাখ স্কোয়ার ইনফ্রাস্ট্রাকচার, যেখানটায় এই 8টা ডিগ্রি আর একটা ডিপ্লোমা কোর্স আমরা অফার করছি, তোমার 7টা প্যারামেডিক্যাল কোর্স, একটা ডিগ্রি নার্সিং কোর্স আর একটা আমি কোর্সের ব্যাপারে ডক্টর ভট্টাচার্যের কাছে ডেফিনেটলি। তো এই আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা প্রোভাইড করছি, কিন্তু এর মেন উদ্দেশ্যটা কিন্তু সেটাই যে কোয়ালিটি আউটপুট দেওয়ার জন্য, কোয়ালিটি প্যারামেডিক্স তৈরি করার জন্য। আপনি সেখানটায় আপনি বিভিন্ন ল্যাবসে যান, আপনি আইএসও সার্টিফিকেশন বলুন, আপনি রেসপেক্টিভ কোর্সগুলোর যে রেসপেক্টিভ মান্যতাপ্রাপ্ত যে অথরিটিগুলো আছে তাদের থেকেও কিন্তু আমরা সার্টিফাইড। মেন উদ্দেশ্যটা কি, কোয়ালিটি প্যারামেডিক্স তৈরি করা। তো এটাই হচ্ছে মনে, যে আপনি দেখুন হোস্টেল ফেসিলিটি বলুন, ল্যাব ফেসিলিটি বলুন, ফ্যাকাল্টি ফেসিলিটি বলুন, আমাদের সিসিটিভি সার্ভিলেন্স বলুন, আমাদের ডিফারেন্ট ইনহাউস কমিটিস বলুন, আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাকশন বলুন, যে আমরা চাই যে যারা স্টুডেন্টস তারা কিন্তু খালি একাডেমিক ফোকাস থাকে না, তাদের কিন্তু এছাড়াও কিন্তু অনেক ফোকাস তারা ডেভেলপ করে রাউন্ড দ্য প্যারামিটার, মধ্যে অনেক রকমের গুণ থাকে, তারা যারা রাউন্ড দ্য প্যারামিটার জন্য ডেভেলপ করে। তো এই ধরনের সমস্ত ফেসিলিটিস কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। আর এখন এটা আমাদের বলার এখন যেটা আছে, যে আমরা যেটা বলছি সেটা কিন্তু খুব, আমাদের কলেজটা তো খুব বেশি দূরে নয়, তারা কিন্তু চাক্ষুষ সেটা করতেও পারে, যে আমরা যতটা ক্লেম করছি ওয়েদার ইট ইজ এক্সিস্ট অর নট। আপনি 9 বছর আগে যদি আপনি হাঁপানি অঞ্চলে যেতেন, ওখানে আপনি একদম কিছু দেখতেন না, কিন্তু আজকে সেখানে কোথায় চলে গেছে, আপনি একটা রুম পাবেন না। এই কোর্সগুলো পড়ার জন্য ছাত্রছাত্রীরা বাইরে যাচ্ছে, এখন আমরা বাইরের থেকে ছাত্রছাত্রীরা আনতে পারছি, এতটাই ডিমান্ড বেড়ে গেছে। তো এখানে কিন্তু টিপস একটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা এক্সক্লুসিভলি প্যারামেডিক্যাল সায়েন্স, আমাদের ফোকাসটা কিন্তু কোয়ালিটি প্যারামেডিক্স তৈরি করার দিকে। তো আমরা কিন্তু কমপ্লিটলি এটা নিয়েই ডিল করছি, এছাড়া কিন্তু আমরা আর কিছু করছি না। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে টু প্রডিউস এ কোয়ালিটি প্যারামেডিক্স হু ক্যান সার্ভ দ্য হেলথ কেয়ার আপ টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ হেলথ। একদমই তাই। আমার মনে হয় আমার যারা দর্শক শ্রোতা রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে এই অনুষ্ঠানটা দেখুন, এই কারণে বলা, কারণ এবার যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা হয়তো মানে হুটোপুটি করছো যে কোথায় ভর্তি হবো, একদম
সলিউশন তোমাদের হাতের কাছে, ত্রিপুরাতেই, আগরতলার হাপানিয়াতে ওনাদের কলেজ টিপস। তোমাদের 2009 থেকে এটা এখানে খুলেছে, অনেকটা দিন পার করেও ফেলেছে ওনারা, অনেকটা অভিজ্ঞতা ওনাদের সঙ্গে রয়েছে, সব কিছুই আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু আজকে আমার দ্বিতীয় যার কাছে আমি যাব উনি হচ্ছেন ডক্টর সৌম্য ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আমি আপনার কাছে না কোর্সগুলো সম্বন্ধে একটু জানতে চাইবো। অবশ্যই ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমাদের ডক্টর স্বরূপ স্যার আমাদের টিপস সম্বন্ধে অনেকটাই সিম্পলিফাই করে বুঝিয়ে দিয়েছেন। আমি প্রথমেই যে কোর্সটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আমি জানতে চাইবো এট ফার্স্ট কটা কোর্স করানো হয়? আমাদের এখানে টোটাল 7টা ডিগ্রি কোর্স আছে। তার মধ্যে আমি কিছু কোর্স বলবো, বাকি যারা ফ্যাকাল্টি ম্যাডামরা আছেন বা স্যাররা আছেন ওরা কিছু কোর্সগুলো বলবেন। তো আমি যেটার উপর ফোকাস করতে চাই, দিস ইজ অ্যাবাউট ফিজিওথেরাপি। আচ্ছা, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, এটা কমপ্লিটলি 4.5 ইয়ার্স কোর্স। আচ্ছা, তার মধ্যে এটা কমপ্লিটলি একটা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল কোর্স ইনফ্যাক্ট। তো তার মধ্যে 8টা সেমিস্টার এবং কম্পালসারি 6 মান্থস ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মিনস স্টুডেন্টদের বাইরে আমরা প্লেসমেন্টের জন্য বাইরে পাঠানো হয়, এটা একদম এন্ড অফ দ্য কারিকুলাম। তো এই বিপিটি আমাদের কলেজে টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 60 নাম্বার অফ সিট ক্যাপাসিটি, এবং সেটা টোটাল এই বিপিটি কোর্সটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট, যেটা আমাদের একটা গভর্নমেন্ট অর্গানাইজিং একটা বডি, যেটা কিনা ফিজিওথেরাপি কোর্সটাকে মান্যতা দেয়। তো ওটা দ্বারাও অনুমোদিত, ওটা দ্বারাও এফিলিয়েটেড। এবং ফিজিওথেরাপি জিনিসটা অ্যাকচুয়ালি আজকাল আমরা হয়তো নেটে দেখেছি বা পত্রপত্রিকায় জানি ফিজিওথেরাপি জিনিসটা কি। উইদাউট ফিজিওথেরাপি আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং কিন্তু কমপ্লিট করতে পারি না। একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, ওদের পেইন হচ্ছে ধরুন, তো ওরা পেইন কিলার খাচ্ছে, কমবিফ্ল্যাম যা হয় পেইন কিলার খাচ্ছে বা প্রপার মেডিকেশন নিচ্ছে। এমন হয় না বুঝে যে ওষুধগুলো ব্যান্ড হয়ে গেছে, প্রপার মেডিকেশন নিচ্ছে। আমি যতদূর নিমাসোলামাইড যেটা নাইস যেটা ছিল সেই ওষুধটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে, সেটা কিন্তু তারপরেও এখনো অনেক সময় আমরা দেখি ব্যথা হলে আমরা খাচ্ছি। এগুলো তো ঠিক নয়, এগুলো তো জানতে হবে। ওই মেডিকেশনটা ধরুন একটা টাইম অবধি এটা সাবসাইড, মেডিকেশন এফেক্টটা সাবসাইড করে যাবে, তখন কিন্তু এখান থেকে ফিজিওথেরাপি স্টার্ট হবে। কারণ আমরা বলি এটা, যেখানে আদার ট্রিটমেন্ট ফেলস অর আদার মেডিকেশন অর আদার ম্যানেজমেন্ট ফেলস, ফিজিওথেরাপি স্টার্টস। তো অবভিয়াসলি এটা স্টুডেন্টদের জন্য একটা বিশাল একটা সুযোগ। আমাদের স্টুডেন্টদের ইভেন বাইরেও যেতে হচ্ছে না, যারা এখানে ভর্তি হতে চায় স্টুডেন্টরা ফিজিওথেরাপি নিয়ে পড়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই আমাদের টিপস ক্যাম্পাসে এসে যোগাযোগ করতে পারে। আরেকটা কোর্স বলছেন, আরেকটা হচ্ছে জিনিসটা হচ্ছে টিপসের ফিজিওথেরাপির প্রসপেক্টটাও কিন্তু এটা হাইলি ডিমান্ডিং একটা কোর্স। এটার পরে গ্রাজুয়েশন করার একটা স্টুডেন্ট মাস্টার ডিগ্রি অ্যাচিভ করতে পারে, পিএইচডি করতে পারে। এখানে পিএইচডি হবে না, পিএইচডির জন্য আমরা একটা ফিউচার প্ল্যান স্যার বলবেন। আর আরেকটা হচ্ছে ডক্টরেট অফ ফিজিওথেরাপি, ডিপিটি। তো এটার মধ্যে অ্যাম্পল অফ স্কোপ রয়ে যাচ্ছে। স্টুডেন্টরা পাস করার পরে অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, অ্যাজ এ একাডেমিক কলেজে, যেটা মাস্টার ডিগ্রি করার পরে অ্যাজ এ একাডেমিক কলেজে সে জয়েন করতে পারে, অ্যাজ এ স্পোর্টস নিউট্রিশন ক্যাম্পে সে স্পোর্টস ক্লিনিকে সে জয়েন করতে পারে। এবং মোরওভার যেটা আমি আগেও বলেছি, এটা ইন্ডিপেন্ডেন্ট হেলথ প্রফেশন। তো স্টুডেন্টরা অবভিয়াসলি পাস করার পরে ওরা ইন্ডিপেন্ডেন্ট ক্লিনিক খুলতে পারবে, যেটা কিনা আপনার কোনো চাকরির জন্য ওয়েট করতে হবে না, যেটা স্বরূপ স্যার আগেও বলেছেন যে এটা সেলফ ডিপেন্ডেন্ট কোর্স। তো এটা একটা গেল। আরেকটা যেটা বলবো আমি যে BMRIT, এটা হচ্ছে ব্যাচেলার ইন মেডিকেল রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং টেকনোলজি। এটা খুব হাইলি ডিমান্ডিং কোর্স। এই জন্য আমি বলবো কারণ ভারতবর্ষে টোটাল এন্টায়ার ইন্ডিয়াতে খুব কম জায়গাতে এই কোর্সটা কিন্তু আপনার রান হচ্ছে। মানে কিছু ইনস্টিটিউট ধরুন গ্রাজুয়েশন দিচ্ছে মেডিকেল রেডিওগ্রাফির উপরে, কিছু ইনস্টিটিউট দিচ্ছে ইমেজিং টেকনোলজির উপরে, কিন্তু আমাদের টিপস কিন্তু অ্যাজ এ কম্বাইন্ড টোটাল ডিগ্রিটা কিন্তু প্রোভাইড করছে। এটা হাইলি ডিমান্ডিং কোর্স, এবং এটা বিশেষ করে এটার এতই ডিমান্ড যে আমাদের বাইরের স্টেট থেকেও কিন্তু স্টুডেন্টরা এটার জন্য মানে চলে আসছে, অ্যাডমিশন যেমন চলে আসছে। আমি যখন অ্যাডমিশনের কথা জিজ্ঞেস করব তখন আমি বেশ কিছু কোশ্চেন করব যে বাইরে থেকে কি করে কোন ক্রাইটেরিয়াতে ওরা আসছে। তো BMRIT এটা ISIT দ্বারা মান্যতা প্রাপ্ত। ISIT ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফি অ্যান্ড টেকনোলজি। ISIT দ্বারা অবভিয়াসলি এটা মান্যতা প্রাপ্ত, কারণ একটা এফিলিয়েশন ছাড়া বা একটা অর্গানাইজিং বা গভর্নিং বডি ছাড়া কিন্তু একটা কোনো প্যারামেডিক্যাল কোর্সের অথেন্টিফিকেশন হয় না। তো জিনিসটা অবভিয়াসলি স্টুডেন্টরা দেখে নেবে, বা যারা গার্জিয়ান বসে আছেন ওরা সব কিছু দেখেই তারপরে আসবেন।
একটা বিএমআরআইটি পাস করার পরে একটা স্টুডেন্ট ওদের ডায়াগনস্টিক পারপাসটাই ওদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জব যেটা থাকবে। ধরুন এটা ডিজিটাল এক্সরে হতে পারে, ফ্লুরোস্কোপি হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, যেটা আমরা কম্পিউটার টোমোগ্রাফি বলে, আমরা পেশেন্ট অনেকেই বলে যে আমি সিটি করিয়েছি, এমআরআই করিয়েছি। এটা কমপ্লিটলি কিন্তু একটা ডায়াগনস্টিক প্রসিজার। উইদাউট ডায়াগনোসিস ট্রিটমেন্ট ক্যান নেভার বি স্টার্ট। তো উইদাউট ওই ডায়াগনোসিসের পার্টটাই কিন্তু বিএমআরআইটি স্টুডেন্টরা বা যারা পাস করে বেরোবে ওদের জন্য একটা বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের অনেক স্টুডেন্ট স্যার যখন প্লেসমেন্ট নিয়ে ওনারা বলবেন এটা মানে আমাদের স্টুডেন্টরা কিন্তু এখানে বসে নেই, মানে পাস করার পরে ওরা বসে নেই। তো এই হলো আমি এই দুটো কোর্স সম্বন্ধে আমি স্পেশালি ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। আমি নেক্সট যে কোর্সটা লেখা রয়েছে নার্সিংয়ের উপরে, আরেকটা হচ্ছে বিওপিটিএম। হ্যাঁ, আমি ম্যাম সুদেশনার কাছে যাব, আপনি একটু ইলাবোরেটলি একটু বলুন ব্যাপারটা। আমি যে কোর্সটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ব্যাচেলর ইন ক্লিনিক্যাল অপটোমেট্রি। তো অপটোমেট্রি হচ্ছে এমন একটি প্যারামেডিক্যাল কোর্স যেখানে চোখ নিয়ে পড়ানো হয় আর কি। তো অপটোমেট্রিস্টরা বেসিক্যালি ওরা প্রাইমারি আই কেয়ার প্র্যাকটিশনার্স। আচ্ছা, হ্যাঁ, তো এখানে অপটোমেট্রিস্টরা কি করে, তারা চোখ পরীক্ষা করে বিভিন্ন রোগের সমাধান করে থাকে। এখন যদি কিছু কিছু অপটোমেট্রিস্টদের কাজ সম্পর্কে আমি বলি তাহলে বলবো যে শুধুমাত্র এই যে চোখ পরীক্ষা করে কোনো একটা ডিজিজ হলো সেটা ডায়াগনোজ করে চশমা কন্ট্যাক্ট লেন্স প্রেসক্রাইব করে ছেড়ে দেওয়া সেটাই কিন্তু নয়। এটার মধ্যে কিন্তু আরও অনেক স্পেশালাইজেশন রয়েছে। যেরকম ধরুন যারা খুবই অল্প দেখে, স্বল্প দৃষ্টি যাদের আছে বা লো ভিশন আমরা বলে থাকি, কোনোভাবেই তাদের দৃষ্টি শক্তিটাকে কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না মেডিসিন দিয়ে, সার্জারি করে, তো অপটোমেট্রিস্টরাই কিন্তু সেখানে স্বল্প যন্ত্র মানে সহকারী ইনস্ট্রুমেন্টস যেগুলো লো ভিশন এইডস বলি, সেগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করে তাদের যে সীমিত দৃষ্টি শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু একজন অপটোমেট্রিস্টই করছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে বললেন মানে দে ক্যান ট্রিট এ পেশেন্ট। ইয়েস, দে ক্যান ট্রিট এ পেশেন্ট। মানে আমি আই স্পেশালিস্টের কাছে না গিয়েও যদি আমাকে কেউ, সেটাই আমি বললাম, মানে ওরা হচ্ছে প্রাইমারি আই কেয়ার প্র্যাকটিশনার, আপনার পুরোটা ডায়াগনোজ অবধি করে দেবে। ইনফ্যাক্ট অপটোমেট্রি ড্রাগস অবধি ওরা মানে কিছু কিছু ড্রাগসের ক্লাসিফিকেশন আছে অবভিয়াসলি, অপটোমেট্রি ড্রাগস যেগুলো বলি সেইটুকু অবধিও কিন্তু ওরা প্রেসক্রাইব করতে পারে। হ্যাঁ, তারপরে যদি আপনি বলেন যে ফার্দার কিছু ইনভেস্টিগেশনসও করছি, ট্রিটমেন্ট, সার্জারি, সেগুলো কিন্তু সেই আই স্পেশালিস্টদের কাছেই রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলছিলাম যে লো ভিশন জিনিসটা ওরা ট্রিট করে। আরেকটা জিনিস হয়তো আপনারা সবাই দেখেছেন, পাথরের চোখ অনেকেই পড়ে। তো ধরুন অ্যাক্সিডেন্ট হলে কেউ চোখ হারিয়ে ফেললো বা কোনো একটা মারাত্মক ডিজিজ হলো যার ফলে চোখটাকে খুলে ফেলে দিতে হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট খুব একটা সাংঘাতিক মেন্টাল ডিপ্রেশনে ভুগে। তো অপটোমেট্রিস্টরা কিন্তু তখন একটা আর্টিফিশিয়াল চোখ বানিয়ে, যেটা নাকি আমাদের আদার আইয়ের মতোই দেখতে, তো সেরকম বানিয়ে কিন্তু সেই পেশেন্টটাকে মেন্টাল ডিপ্রেশন থেকে তুলে আসছে, কসমেটিক লুকটাও বেটার হচ্ছে। তো এই সমস্তগুলো হচ্ছে একজন অপটোমেট্রিস্টের কাজ। আমাদের কলেজে তো নার্সিং এর একটা পার্ট রয়েছে। তো অপটোমেট্রিটা বেসিক্যালি 4 ইয়ার্সের কোর্স, যেটা আমাদের কলেজে হয়। তো 3 বছর থিওরিটিক্যাল ক্লাসেস হয়, আর ফাইনাল ইয়ারে স্টুডেন্টসদের ক্লিনিক্যাল ইন্টার্নশিপে পাঠানো হয় বিভিন্ন আই হসপিটালে, মানে ক্লিনিক্যাল ট্রেনিংটা সেখানে হবে। আর ছাত্রছাত্রীরা এই কোর্সটি কমপ্লিট করার পর বিভিন্ন আই হসপিটাল বা ধরুন জেনারেল হসপিটালসে যেখানে আই ওপিডি আছে, সেখানে অ্যাজ আ কনসালটেন্ট অপটোমেট্রিস্ট চাকরি করতে পারে। এছাড়াও রয়েছে বিভিন্ন অপটিক্যাল শোরুমস বা লেন্সের কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, বা ভবিষ্যতে যদি কেউ অপটোমেট্রি পাস করার পর করে মাস্টার ডিগ্রি করে। ডক্টর দত্ত একটা কথা বলছিলেন যে এই প্যারামেডিক্যাল যারা পড়ে বেরোচ্ছে তারা নিজেরাও ক্লিনিক করতে পারে, প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, বা নিজেরা ইন্ডিভিজুয়াল প্রফেশনে যেতে পারে। তো আপনি যাদের কথা বলছেন তারাও কি এই ধরনের ক্লিনিক করতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট বললেন, হ্যাঁ স্যার বলছেন, স্যার যেটা বললেন ফিজিওথেরাপিস্টরা যেরকম ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারে, অপটোমেট্রি এটাই সবথেকে ইম্পর্টেন্ট। মানে চাকরির আশায় কিন্তু বসে থাকতে হবে না, পাস করার পরে বসে থাকতে। ম্যাডাম যেটা বলতে প্রাইমারি কেয়ারটা ওর অপটোমেট্রিস্টই দিয়ে থাকে। উনি যদি চেম্বার খুলে বসেন এরকম কোনো স্টুডেন্ট, তাহলে সেখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকছে না যে শি ইজ নট এ ডক্টর, শি ইজ নট এ স্পেশালিস্ট, হি অর শি, সেক্ষেত্রে কোনো বাধা থাকছে। অ্যাকচুয়ালি শি ইজ হ্যাভিং হার ওন। আমার ফিল্ড হচ্ছে আমি কন্টাক্ট লেন্স নিয়ে ডিল করবো, লো ভিশন এইডস বানাবো, প্রস্থেটিক আই বানাবো। আমার আয়ত্তের মধ্যে যতটুকু ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতেই হয়।
আর আমাদের তো মানে অল ওভার ইন্ডিয়াতেই আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন স্টেটে অপটোমেট্রিস্ট হিসেবে। আর ত্রিপুরা রাজ্যের কথাও যদি আমি বলি, আমাদের এখানেও কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কিন্তু রয়েছে। আর সরকারেরই একটা প্রজেক্ট সবাই হয়তো জানে বা শুনেছে, ভিশন সেন্টার, যেগুলো এগুলো ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে রয়েছে আর কি। তো সেই ভিশন সেন্টারগুলো পুরোপুরিভাবে একজন অপটোমেট্রিস্টই চালাচ্ছে। আর এমন অনেক ভিশন সেন্টার রয়েছে যেখানে অপটোমেট্রিস্ট নেই বলে সেটাকে ভালো প্রপারলি রান করা যাচ্ছে না। তাহলে তো আমার প্রত্যেকটা সরকারি হসপিটালে যেখানে আই ডিপার্টমেন্ট রয়েছে সেখানে এনাদের আচ্ছা নিশ্চয়ই আছে, তাই কি না? আপনি যে কোনো হসপিটালে গেলে দেখতে পাবেন। ওকে, আজকে সান্ধ্যকালীন এবং শিক্ষামূলক অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে আগরতলা হাপানিয়ার টিপস কলেজের 4 জন প্রতিনিধি। আমরা অনেকটাই শুনতে চলে গেছিলাম বিরতিতে, কিন্তু শোনাটা পুরোটা শেষ হয়নি। আমি সুদেশনা ম্যামের কাছে যাব। সুদেশনা ম্যাম, আপনি আরেকটা কোর্স সম্বন্ধে চাইছিলেন, নার্সিং এর ব্যাপারে। তো নার্সিং আমাদের কলেজে আছে, সেটা হচ্ছে গিয়ে 4 বছরের কোর্স। এই কোর্সটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অ্যাফিলিয়েটেড। তো এই কোর্সটি পড়তে হলে যে কোনো ছাত্রছাত্রী ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে 45% মিনিমাম মার্কসের রিকোয়ারমেন্ট আর কি। আর আপনার এসটি এসসিদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে। তারপরে আরেকটি কোর্স আছে, সেটি হচ্ছে এএনএম, অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি। এটিও হচ্ছে একটি নার্সিংয়ের 2 বছরের কোর্স। এই কোর্সটি ত্রিপুরা নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড, কিন্তু এই কোর্সটি হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারি পাশ করার পর যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই 35% মিনিমাম, সায়েন্স, কমার্স, আর্টস, হ্যাঁ, যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই 35% মিনিমাম মার্কসের রিকোয়ারমেন্ট আছে, তো ওরা এই কোর্সটি পড়তে পারে। আর এই কেসেও এসটি এসসি ছাত্রছাত্রীদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে। আমি চলে যাচ্ছি সুমন কল্যাণনাথ স্যারের কাছে। আপনি বলছিলেন একটা কোর্স নিয়ে বলবেন, সেটা হচ্ছে বিএমএলটি, ব্যাচেলর ইন মেডিকেল টেকনোলজি। তার আগে আমি একটু দুটো লাইন কথা বলি। এমন একটা সময় ছিল যখন ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করতে হাঁটতেন না। তার অবশ্য একটা কারণ ছিল, পরীক্ষা নিরীক্ষা করার পর যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আজকের দিনে প্রচলিত আছে তা অবশ্য কিছু বছর আগে ছিল না। তবে এতে যে ভুল চিকিৎসা হতো তা না, ডাক্তাররা পুরো অনুমানের ভিত্তিতে চিকিৎসাটা করতেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম সঠিক হয়ে চিকিৎসা করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে। আর দিনের পর দিন চিকিৎসা মান বেড়েই চলেছে। আর এখনকার দিনে ডাক্তারবাবুরা 100% নিশ্চিত হয়েই তারপরে কিন্তু চিকিৎসা পথে হাঁটবেন। আর নিশ্চিত হতে গেলে আপনার কিছু ক্লিনিক্যাল টেস্ট বা প্যাথোলজিক্যাল টেস্ট করানো দরকার। হ্যাঁ, ক্লিনিক্যাল টেস্ট, এই টেস্টগুলি করা দরকার। আর এই টেস্টগুলি করে থাকেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্টরা। মেডিকেল টেকনোলজি, তার জন্য এখনকার দিনে মানে মেডিকেল স্টাফদের সঙ্গে সঙ্গে প্যারামেডিকেল স্টাফও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকের আলোচনার এটাই তো মুখ্য বিষয়। একদম। এবং বলি এটাতে কি অ্যাকচুয়ালি করানো হয়, মূল বিষয়টা কি? মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স অ্যাকচুয়ালি টেকনোলজি অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স নামে পরিচিত। এটাতে এই পেশাদাররা নর্মালি বডি ফ্লুইড নিয়ে কাজ করে থাকেন। ব্লাড, ইউরিন, স্টুল, স্পুটাম, পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই সবের সঙ্গে প্রয়োজনের মতন কেমিক্যাল মিশিয়ে ওরা হিমাটোলজিক্যাল, বায়োকেমিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করে থাকেন। টেস্ট করার পর রিপোর্ট দিয়ে থাকেন। তো একটা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বেসিক্যালি 5টা শাখাতে কাজ করে থাকেন, একটা হসপিটালে হোক, একটা ল্যাবে হোক। একটা হচ্ছে ব্লাড ব্যাংক, একটা হিমাটোলজি ল্যাবে, একটা বায়োকেমিস্ট্রি ল্যাবে, একটা মাইক্রোবায়োলজি ল্যাবে, আর একটা হিস্টোপ্যাথোলজি ল্যাবে। এগুলির মধ্যে ওরা মিলিয়ে কাজ করে থাকে। এবার এই কোর্সটা করতে হলে আপনার উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ পাস করতে হবে। পিসিএম দরকার নেই, আমাদের পিসিএম যেহেতু আমাদের প্যারামেডিক্যাল কোর্স, পিসিবি নিয়ে পাস করতে হবে, বা তোর সমতুল্য পরীক্ষা পাস করলেও হয়ে যাবে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, প্যারামেডিক্যাল আর ক্ষেত্রে ত্রিপুরার মধ্যে এমনিতে সবাই নজর কেড়ে নিয়েছে। ত্রিপুরা সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা ইনস্টিটিউটটি পরিকাঠামো কিন্তু এক প্রশ্নাতীত। 9টি বিভিন্ন ধরনের কোর্স নিয়ে চলা ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের কোর্স ফি কিন্তু একদম সাধারণ মানুষের নাগালের মধ্যে। 2009 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে এই কোর্সটি তার পথযাত্রা শুরু করেছিল। ম্যাক্সিমাম কোর্সগুলি স্নাতক স্তরে পড়ানো হয় এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেটটা দেওয়া হয়, প্রোভাইড করা ওদেরকে। এই কোর্সটা কমপ্লিট করার পর ওরা হায়ার স্টাডিজ করতেই পারে, মাস্টার ডিগ্রিতে যেতে পারে। মাস্টার 7-8টা স্পেশালাইজেশন আছে, আমি বেশি যাচ্ছি না, 7-8টা স্পেশালাইজেশন আছে। পিএইচডি করতে পারে, পোস্ট ডক করতে পারে। এটা হচ্ছে ওদের কোর্সের ব্যাপারটা আর কি। আবার চাকরি বাকরির ব্যাপারটাতে আসি। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না ত্রিপুরাতে একটা স্টুডেন্টও বসে আছে
টেকনোলজিস্ট আমি এটাও বলবো না, আমি এটাও একটা স্টুডেন্ট বসে আছে যে কোনো একটা চাকরি করছে না গভর্নমেন্ট ওরিয়েন্টেড, আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে চাকরি করছে অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে চাকরি করছে। তাছাড়া আমাদের এখানে তো অনেক প্রাইভেট ল্যাবও আছে, হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, প্যাথোলজিক্যাল ক্লিনিক থেকে শুরু করে সব জায়গায় কাজ করছে ওরা, ওদের কিন্তু কোনো অসুবিধা নেই কাজের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ওদের এই ব্যাপারটা, কেউ যদি চায় যে এইসব করবেন একাডেমিক লাইন চলে আসবে, সে মাস্টার ডিগ্রি করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জয়েন করতেই পারে প্যারামেডিক্যাল কলেজের ক্ষেত্রে, সেটাও দরকার নেই। কেউ যদি চায় যে না আমি এইসব করবো না, আমি আইএস অফিসার হবো, সেও এই ডিগ্রিটা দিয়ে সেও একজন আইএস অফিসার হতে পারে কম্পিটিটিভ এক্সাম দিয়ে, সেটা সেই ক্ষেত্রে তো স্কাইজ দ্য লিমিট, কোনো ব্যাপার না। এটা হচ্ছে বিএমএলটি কোর্সটা। পরের কোর্সটা যেটা বলবো সেটা হচ্ছে বিএমআরটি। ক্যান্সার সম্বন্ধে আমরা সবাই জানি, প্রফেসর সবাই পরিচিত। কয়েক দশক ধরে আমরা ক্যান্সারকে একদম প্রতিরোধ করার জন্য চেষ্টা করে আসছি। মডার্ন মেডিসিনের সহায়তা কিছুটা হলেও সফলতা এসছে। বেসিক্যালি ক্যান্সার ট্রিটমেন্টটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেমোথেরাপি, একটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। কেমোথেরাপিটা বেসিক্যালি ডাক্তাররা করে থাকেন, ঠিক আছে, ডাক্তার কোথায় কেমিক্যাল থেরাপির মাধ্যমে ওটা করে থাকেন, সেখানে আমাদের কোনো পার্ট নেই। তো বাকি যে পার্টটা আছে রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপিতে কি হয়, তো শরীরের মধ্যে বিভিন্ন সোফিস্টিকেটেড মেশিনের মাধ্যমে আয়োনাইজিং রেডিয়েশন বডিতে ঢুকানো হয়, যাতে মেলিগন্যান্ট সেলগুলি মরে যায়, মানে যে ক্যান্সারের কজিং সেলগুলি সেগুলো যাতে মরে যায়। এই কাজটা করে থাকেন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট এবং রেডিওথেরাপি টেকনোলজিস্ট। এই রেডিওথেরাপি টেকনোলজিস্টদেরকে আমাদের কলেজে প্রশিক্ষণ দেওয়া হয় আন্ডার দ্য ব্যানার বিএমআরটি, ব্যাচেলর ইন রেডিওথেরাপি টেকনোলজি। এই কোর্সটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বোর্ড, AERB, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, এটা মান্যতাপ্রাপ্ত। এইটার মান্যতা না হলে কিন্তু কোর্সটা বৈধ নয়। আর এটা আমাদের টিপসে কিন্তু প্রথম থেকেই আছে, করানো হচ্ছে। এই কোর্সটা কমপ্লিট করার পর যে কোনো জায়গাতে যেতে পারে, মাস্টার ডিগ্রি করতেই পারে, বিভিন্ন জায়গাতে চাকরি করছে, টাটা মেডিকেল সেন্টার থেকে এসসিজি ক্যান্সার ইনস্টিটিউশন পর্যন্ত সব জায়গাতে আমাদের স্টুডেন্টরা আছে। আমি এটা বুঝতে পারলাম যে এই কোর্সটা করার পর কোনো ছাত্রকে বসে থাকতে হবে না, হয়নি গার্ডিয়ানরা অ্যাট লিস্ট এটা নিশ্চিন্ত হয়ে একদম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন তো, যে স্টুডেন্ট থাকাকালীন হাতে 3,500 4,000 টাকা একসঙ্গে দেখেনি যারা, আজকে ওরা প্রথম জয়েনিং করে 35 থেকে 40,000 টাকা মাইনে পাচ্ছে। এর থেকে আর ভালো কি হতে পারে? অ্যাজ এ গার্ডিয়ান আমরা এর থেকে আর কি ভালো চাইতে পারি? এই হচ্ছে প্যারামেডিক্যালের মানে এই শিক্ষাটা পেয়ে যায়, তাই কি না? আমি ডক্টর দত্তর কাছে আবার আসবো, আপনি আরেকটা কোর্সের ব্যাপারে বলছিলেন BHM। হ্যাঁ, আমি যে কোর্স যেটা বললাম, হসপিটাল ম্যানেজমেন্ট, ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এটা একটা 3 ইয়ার্স, ডেফিনেটলি 3 ইয়ার্স 6 সেমিস্টার কোর্স। আর বেসিক্যালি এটার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক থেকে যে কোনো স্ট্রিম থেকে তারা কিন্তু পড়তে আসতে পারে। এখন আপনারা দেখবেন যে নামি দামি যত হাসপাতাল, মানে খুব সংক্ষিপ্তভাবে বলতে পারে, বাংলায় বলতে গেলে হাসপাতাল পরিচালনা, এখন স্টার্টিং ফ্রম রিসিভিং দ্য পেশেন্ট টিল ডিসচার্জিং দ্য পেশেন্ট, এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর যত আমরা যে কত কর্পোরেট হসপিটাল বলছি, যত নামি দামি হাসপাতালগুলো বলছি, সব জায়গায় কিন্তু এদের একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। পেশেন্ট কিন্তু হসপিটাল ইজ এ কমপ্লেক্স সিস্টেম, পেশেন্ট গিয়ে কোথায় যাবে, কে তার দুঃখটাকে বুঝবে, কোন ডাক্তারকে দেখাবে, এই পুরো পরিষেবাটাকে তাদের কাছে পৌঁছে দিচ্ছে কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট স্টাফ। পুরো জিনিসটা একদম সিম্পলিফাই করছে এই হসপিটাল ম্যানেজমেন্ট স্টাফ। একটা হসপিটাল ম্যানেজমেন্ট স্টাফ যেরকম তাকে রিসিভও করছে, সে কিন্তু হাসপাতালের সিইও অবধি হতে পারে, নন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অবধি হতে পারে। এই যে কোর্সটা বলছেন BHM, তাহলে তার মানে এরা হাসপাতাল পরিচালনা, হসপিটাল ম্যানেজমেন্ট স্কোপে আসছে, ডেফিনেটলি। আরেকটা কোর্স বলছেন এটা হলো ওটি অপারেশন থিয়েটার, ব্যাচেলর ইন মেডিকেল টেকনোলজি অপারেশন থিয়েটার। ডেফিনেটলি আজকাল দেখুন সুপার স্পেশালাইজেশনের যুগ, সব জায়গায় আগে হাসপাতালে একটা ওটি থাকতো, সেখানে সমস্ত রকম অপারেশন হতো। এখন স্পেশালাইজেশনের যুগ, এখন একটা হসপিটালে গাইনি ওটি আছে, অপথ্যালমিক ওটি আছে, নিউরো ওটি আছে, ডেফিনেটলি তাদের প্রি অপারেটিভ মেজার্স, তাদের অপারেটিভ মেজার্স, পোস্ট অপারেটিভ মেজার্স, আলাদা একটা পোস্টও আছে, ফ্লোর ম্যানেজার। আর অপারেশন থিয়েটার যেটা বলছিলাম, যে এটা পুরো অপারেশন থিয়েটারটাকে পরিচালনা করতে এদের কিন্তু বিশাল বড় ভূমিকা আছে। পেশেন্টকে প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ যে সমস্ত সুবিধাগুলো রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু চাকরি বাকরির সুযোগও যেরকম রয়েছে, তারা হায়ার স্টাডিজও যেতে পারে। ত্রিপুরা রাজ্যেও প্রচুর চাকরি হচ্ছে, আমাদের বাইরে থেকেও প্রচুর ডিমান্ড আসছে। তো এটা একটা খুব ভালো কোর্স। এটা 3 বছর, এটা 3 ইয়ার্স এর হচ্ছে আপনার একাডেমিক কোর্স, আর লাস্ট যে 6 মাস সেটা হচ্ছে আপনার ইন্টার্নশিপ। আমি একটা বিশেষ কোশ্চেনে চলে যাবো, এই কারণ আমার দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই কোশ্চেনটার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছেন একটা উত্তর কি হওয়া যায়। সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাডমিশন প্রসিডিউরস? অ্যাডমিশন প্রসিডিউরটা আমাদের কলেজে একদম জলের মতো সহজ। আমি জাস্ট একটা সিম্পলিফাই করে বুঝিয়ে দিচ্ছি। এটা 3টে প্রসেস আছে। ফার্স্ট হচ্ছে আমাদের কমন এন্ট্রান্স টেস্ট, এটা আমাদের কলেজ থেকে ফর্ম ডাউনলোড করা যায়, ফর্ম নিয়ে, বা আমাদের ওয়েবসাইট আছে www.tipsindia.co.in, হ্যাঁ, ওখান থেকেও আমরা ফর্ম ডাউনলোড করে একটা সামান্য একটা 1,000 টাকার ডিমান্ড ড্রাফট কেটে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। ফর্ম নেওয়ার লাস্ট ডেট হচ্ছে ফর প্যারামেডিক্যাল 24 জুন, এবং এক্সাম কন্ডাক্ট হচ্ছে 25 জুন।
For paramedical, for nursing, the form last submission of form is 1st July and the conduction of examination is 2nd July. তার জন্য ক্যান্ডিডেটদের +2 তো অবশ্যই পাস করতে হবে এবং তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকতে হবে এক্সেপ্ট বিএইচএম। তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি দ্য কাট অফ মার্কস ইজ 35% এবং এটা হলো কমন এন্ট্রান্স টেস্ট মাধ্যমে। আর কিছু যেহেতু এটা গভর্নমেন্ট ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার কলেজ, তো এখানে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু নমিনেটেড সিট দেওয়া হয়, ডেডিকেটেড সিট দেওয়া হয় কিছু স্টুডেন্টদের জন্য যারা ধরুন জয়েন্ট থেকে আসছে, এটা একটা পার্ট হয়ে যাচ্ছে। আর কিছু যেহেতু আমাদের এই কলেজটা কিন্তু বাইরের অনেক স্টেটের সাথে এমপ্যানেল করা আছে, ধরুন আসাম বলুন, মেঘালয় বলুন, মিজোরাম বলুন, ওইখান থেকে স্টুডেন্টরা কিন্তু ডিরেক্ট এন্ট্রি দিয়ে আমাদের এডমিশনটাতে নিতে পারবে। মানে ওদের ক্ষেত্রে কি ওদের জন্য না, ওদের জন্য ডিরেক্ট এন্ট্রি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফর যারা জয়েন্ট থেকে আসবে তোদের জন্য কিন্তু মানে অনেকটা কোর্স সাবসিডি আছে। আর কোর্স ফিটাও আমাদের এমন ভাবে ফর্ম করা আছে, কোর্স ফিটা এইভাবে ফর্ম করা আছে যাতে আমাদের সাধ্যমতো স্টুডেন্টরা যাতে মানে কেউ মানে যে টাকার জন্য পড়তে পারবো না। 8টা কোর্স আছে, 9টা কোর্স আছে, নট আ ম্যাটার অফ জোক। সেক্ষেত্রে একদম ম্যাক্স টু ম্যাক্স আমাকে এটা বলুন। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য মানে টাকার জন্য পড়তে পারবো না ওইটা হবে না। এটাই আমি বলতে যাচ্ছিলাম, কারণ অনেক স্টুডেন্ট আছে ধরুন পভার্টি, বিলো পভার্টি লাইনে আমাদের ত্রিপুরার ইকোনমিক্যাল কন্ডিশন আমরা সবাই জানি। তো তার জন্য ব্যাংক লোনের ব্যবস্থা আছে, আমাদের একটা অথরাইজড ব্যাংক আছে, ওইখান থেকে ব্যাংক লোন পাওয়া যায়। এই 9টা কোর্সে ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্সিমাম আমাদের পার সেমিস্টার ওয়াইজ অর ওয়ান টাইম পেমেন্ট ইজ নট এক্সিড মোর দেন 1,90,000। ওকে। এন্ড ফুডিং এন্ড লজিং, ফুডিং এন্ড লজিং এর জন্য হোস্টেলস এর আলাদা হোস্টেল অকুপাই করতে চায় সেটা আমাদের এখানে হোস্টেল লাইক পার মান্থ 3,500 ইনক্লুডিং ফুডিং এন্ড লজিং। সেটাও আপনাদের জানা হয়ে গেল যে ইনক্লুডিং ফুডিং এন্ড লজিং 3,500 টাকা করে লাগছে যে কোনো কোর্সের জন্য। যে কোনো কোর্স ডে স্কলারের ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা আছে। কলেজটা কোয়েট তো কোয়েট, তাহলে মেয়েদের আছে হস্টেল নিশ্চয়ই আলাদা, সেই ফ্যাসিলিটিসও রয়েছে। আমার মোটামুটি গোটা ব্যাপারটা জানা হয়ে গেল। ফিসটাও আমি শুনে নিলাম ডক্টর ভট্টাচার্যের কাছে। এবার আমি যেই কোশ্চেনটা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে এবং যেই অ্যান্সারটা শোনার জন্য প্রত্যেক মা বাবা টিভি ক্যামেরার বা টিভির সামনে বসে রয়েছে, সেটা হচ্ছে এই 3 বছর বা 4 বছর পড়াশোনা করার পর আমার ছেলে বা মেয়ে প্লেসমেন্টটা কোথায় পেল? আমি এটার জন্য ডক্টর দত্তের কাছে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটাই হচ্ছে কথা যে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার ছাত্রছাত্রীরা সবই তো করলো, অ্যাডমিশন নিল, পড়াশোনা করলো, এরপরে ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত। যেটা বলছিলাম আমি যে দেখুন আমাদের কিন্তু কলেজের মধ্যে একটা অ্যাক্টিভ প্লেসমেন্ট সেল আছে, এটা 2010 থেকে আমাদের কলেজে রয়েছে, যেহেতু আমাদের পাসিং আউট ব্যাচ 2010 থেকে। তো আমরা কিন্তু যেটা পুরো থেকে রাউন্ড দাঁড়িয়ে একটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। আমরা কিন্তু এটা বলছি 2010 এ ফার্স্ট ব্যাচ বেরিয়েছে, আমাদের ফার্স্ট ব্যাচ বেরিয়েছে। আমাদের সেটা আমাদের 95% প্লেসমেন্ট হয়েছে সেই ব্যাচটা, ডিটি ব্যাচ ছিল, ডিটি যেটা ইসিজি ব্যাচ ছিল। এরপর আমাদের ডিএমএলটির ব্যাচ বেরিয়েছে, এরপর আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়েশন সমস্ত ব্যাচগুলো বেরোতে শুরু করেছিল। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করে থাকি সেটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, রাউন্ড দিয়ে আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি। আমরা কিভাবে করি বলে 3টে ধাপে করি আমরা। আমাদের মোর দ্যান 65 টাই আপ হসপিটালস রয়েছে। তো আমরা যখন তাদের যখন লাস্ট ইয়ার যেটা বলছি আমি ইন্টার্নশিপ কোথাও 6 মান্থ বা 70 ডেজ কোথাও 90 ডেজ, তখন আমরা কিন্তু মোর দ্যান 65 হসপিটালে কিন্তু ওদের কিন্তু ট্রেনিং এর জন্য পাঠাই, ইন ত্রিপুরা, আউটসাইড ত্রিপুরা, অল দ্য কর্পোরেট হসপিটালস। তো এখানে ট্রেনিং করার সময় কিন্তু করছে যখন বাইরে যাচ্ছে আপনাদের স্টুডেন্ট বলো, সেই খরচটা কে দিচ্ছে? দেখুন যখন যেখানটায় যারা কিছু কিছু স্পন্সর যেখানে আছে সেখানটায় স্পন্সর ডিপার্টমেন্ট দিচ্ছে, এখানটায় তারা যাচ্ছে বাইরে, সেখানে হসপিটাল কিন্তু কোনো চার্জেস নিচ্ছে না, নো চার্জেস ফ্রম দ্য হসপিটাল। দে আর কমপ্লিটলি ইন দ্য টাই আপ পার্ট অফ আওয়ার কলেজ। তারা যাচ্ছে, তারা ট্রেনিং করছে, ইনফ্যাক্ট ট্রেনিং করার সময় অনেকজন অফার লেটার পেয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট যারা এই সুযোগটা পাচ্ছে না বা যারা পেয়েও ওখানে পড়তে চাইছে না, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাম্পাসিং এর ব্যবস্থা করছি কলেজে ইন হাউস, সেটা অফলাইন অনলাইন আমাদের স্কাই থ্রু বিভিন্ন নামি দামি হাসপাতাল কলেজে আসছে, ছাত্রদের নিয়ে যাচ্ছে। দেখুন চাকরি বাকরি কিন্তু বেসিক্যালি 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি, আপনার এক্সপিরিয়েন্স কতটা, আপনি কতটা স্কিল, তার উপর ডিপেন্ড করছে। ব্যাপারটা এরকম না যে আমি অ্যাডমিশন নিলেই চাকরি পেয়ে যাচ্ছি, আপনাকে ডেফিনেটলি আপনাকে অ্যাকোয়ার করতে হবে। আমরা কি করছি, আমাদের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি করে ইন্ডাস্ট্রি বা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে হসপিটাল, তাদের সামনে আমরা দাঁড় করে দিচ্ছি, নাও গ্র্যাব ইউর পজিশন। আমি দেখেছি যাদের একাডেমিক ক্যারিয়ার খুব ভালো কিন্তু তারা প্র্যাকটিক্যাল স্কিল নয়, সেটাই বলছিলাম যে আমরা তাদের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি করে হসপিটালের সামনে নিয়ে আসছি, নাও গ্র্যাব ইউর চেয়ার বা গ্র্যাব ইউর পোস্ট। এই ব্যাপারটা যখন কোর্স
চলতে থাকে সেটাই। তার সঙ্গে সঙ্গে যদি দেখবে আমাদের গ্রুমিং ক্লাসও হয়, গ্রুমিং সেশনও হয় করতে থাকে, definitely। তাহলে ওদের আর আটকাবার কোনো জায়গা নেই। এছাড়া আমরা যেটা করে থাকি, আমরা রাউন্ড ডে আমাদের নিজস্ব ওয়েব পেজ রয়েছে, আমাদের নিজস্ব টিপস প্লেসমেন্টের একটা এফবি পেজ রয়েছে, টুইটার অ্যাকাউন্ট রয়েছে, যেখানে রাউন্ড দ্য ইয়ার কিন্তু আমরা সেখানে আপডেট দিতে থাকি। তো ডেফিনেটলি যে কোর্সগুলো আমরা বলছি, যেমন রেডিওথেরাপি কোর্স যেটা বললো, সেখানে কিন্তু আমাদের 90 to 95% প্লেসমেন্ট, আর সেখানে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই ভালো, 30 to 40,000 আমরা ডেফিনেটলি। আমরা দেখছি অপারেশন থিয়েটার, এবার গভর্নমেন্ট জব প্রচুর এসছে, গভর্নমেন্টও পেয়েছে। ফিজিওথেরাপি ক্ষেত্রে আমাদের প্রচুর গভর্নমেন্টের চাকরি হচ্ছে, আমরা ন্যাশনাল হেলথ মিশন অফ ফিজিওথেরাপির চাকরি ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা খুবই থ্যাঙ্কফুল যে তারা এই ধরনের, আগেও তারা চিন্তা ভাবনা করছে, এখন ইনফ্যাক্ট আউট অফ যে পোস্ট বেজে তার 80% হচ্ছে টিপসের স্টুডেন্ট। আমরা অপটোমেট্রির ক্ষেত্রে ম্যাডাম বলেন যে রাউন্ড দ্য গ্লোব, ইনফ্যাক্ট আমাদের বিদেশেও ছাত্র আছে, কারণ কি অনেক সময় মাইনরিটি যারা ছাত্র তারা কিন্তু বিদেশে যাওয়ার তাদের কিন্তু ঝুঁকি থাকে। তো আমাদের এই বছর কিন্তু আবার ইনফ্যাক্ট আমাদের যে ওটি যেটা বললাম, আমাদের 4টে স্টুডেন্ট এবার এইমসে পেয়েছে, এইমস দিল্লিতে পেয়েছে। লাস্ট ইয়ার আমাদের একটা স্টুডেন্ট কিন্তু আরআইটি থেকে, রেডিওলজি থেকে কিন্তু এইমস দিল্লিতে চাকরি পেয়েছে। তো সুযোগ বাড়ছে, সুযোগ হচ্ছে। ইনফ্যাক্ট বাকি যে কোর্সগুলো বলছি, আপনার যে আমাদের যে হসপিটাল ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কিছু চাকরি হয়েছে, ত্রিপুরার বাইরেও কিন্তু সংখ্যক চাকরি হয়েছে। ল্যাবের ক্ষেত্রে যেটা বললেন উনি, যে 90% ভালো, কিন্তু ভালো সাকসেসফুল, ভালো ইনফ্যাক্ট প্রাইভেট গভর্নমেন্ট সব জায়গায় কিন্তু অ্যাবজর্পশন সেটা হচ্ছে, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। আমরা 80% টিপস থেকে পেয়েছে। তাহলে আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষার্ধে চলে এসেছি। আজকে ডক্টর দত্ত এবং আর যে চারজন এসেছিলেন টিপসের তরফ থেকে, তাই থেকে আমরা কোর্স সম্বন্ধে জানলাম, ভর্তি হওয়ার বিধি ব্যবস্থা সম্বন্ধে জানলাম, ফিজ সম্বন্ধে জানলাম, এবং পড়াশোনা করে বেরোবার পর, গ্র্যাজুয়েট হওয়ার পর প্লেসমেন্ট যেটা হবে সেটা সম্বন্ধে আমরা জানতে পেলাম। একটা লাস্ট কোশ্চেন যেটা আমার একটু জানার ইচ্ছে, সেটা হচ্ছে টিপসের তরফ থেকে আপনাদের একটা মেসেজ যদি কিছু থাকে স্টুডেন্টদের জন্য বা গার্ডিয়ানদের জন্য, কি বলবেন? দেখুন, মেসেজ এটাই বলতে চাইছো, দেখুন এখন তো হাই টাইম, ডেফিনেটলি আমি ভাবনা চিন্তা করছি যে আমি ভবিষ্যতে আমি কোথায় প্রতিষ্ঠিত হব। তো সেখানে যারা এখনো কিন্তু ডিসাইড করতে পারেনি, সেখানে কিন্তু একটা বিশাল বড় ক্ষেত্র তৈরি হচ্ছে প্যারামেডিক্যাল সায়েন্স, যেখানে কিন্তু তারা নিজেকে কিন্তু ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে পারে। কেন? চাহিদা রয়েছে, চাহিদা পেলে কিন্তু তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রচুর হাসপাতাল আসছে, প্রচুর স্কোপ ডেভেলপ করছে, খালি হসপিটাল না, বিভিন্ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামসগুলো রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন যে প্ল্যানিং বা বিভিন্ন হেলথ রিলেটেড যে প্রজেক্ট প্ল্যানগুলো, সেখানেও কিন্তু প্রচুর সুযোগ সুবিধা তারা ডেভেলপ করছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আজকে যারা এসেছিলেন টিপসের থেকে, তাদের কাছে অনেকটাই জানতে পেরেছেন। শুভেচ্ছা রইল সবার জন্য, সব ছাত্রছাত্রীদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিপসের কথা মাথায় রেখো। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।